শুভ্র তখন পাগলের মতো ঘরভর্তি মানুষের দিকে তাকিয়ে আর্তনাদ করছে। তার দুই চোখে রক্তবর্ণ হাহাকার, কণ্ঠে এক তীব্র অবিশ্বাস। সে চিৎকার করে বলতে লাগলো, হৃদির বিয়ে কিভাবে হয়? ও আমার স্ত্রী। একজনের স্ত্রী থাকা অবস্থায় ওর বিয়ে আবার কিভাবে সম্ভব? দয়া করে সবাই তামাশা বন্ধ করো। শুধু বলো হৃদি কোথায় আছে। জাস্ট টেল মি, ওয়ের ইজ শি? সোহান চৌধুরী পাথরের মতো মুখ করে দাঁড়িয়েছিলেন। ছেলের এই হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা দেখে তিনি খুব শান্ত কিন্তু বিষাক্ত গলায় বললেন, কে বলেছে হৃদি এখন তোর স্ত্রী? শুভ্র যেন আকাশ থেকে পড়ল। তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলল, মানে মানে কি বলতে চাইছেন আপনি? সোহান চৌধুরী ঠোঁটের কোণে এক চিলতে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বললেন, মানে এটাই হৃদি তোর স্ত্রী ছিল, কিন্তু এখন আজও অন্য? পুরো বাক্যটা শেষ করার আগেই শুভ্র আতঙ্কে আর যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে নিজের কানে হাত চাপা দিয়ে উন্মাদের মতো মাথা নাড়াতে নাড়াতে বলল, আব্বু প্লিজ, আমার কসম লাগে আপনার, এইসব মিথ্যে কথা বলবেন না। জাস্ট স্টপ ইট। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তার চোখের ইশারা বুঝতে রাবেয়া এহসানের এক সেকেন্ডও সময় লাগলো না। তিনি দ্রুত নিজের রুমে চলে গেলেন এবং কিছুক্ষণ পরেই হাতে একটি সাদা খাম আর কিছু কাগজ নিয়ে বেরিয়ে এলেন। কাগজগুলো তিনি সোহান চৌধুরীর হাতে তুলে দিলেন। সোহান চৌধুরী সেই কাগজগুলো শুভ্রর মুখের সামনে মেলে ধরলেন। শুভ্র চোখের সামনে তখন পৃথিবীটা তুলছে। সোহান চৌধুরী খুব নিষ্পৃহ গলায় বললেন, বিয়ে যেমন করা যায় তেমন ডিভোর্স দেওয়া যায়, এটা ধর আর সব কিছু পরে ভালো ছেলের মতো এখানে একটা সই করিয়ে দে। শুভ্রর হাত দুটো থরথর করে কাঁপছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে কাগজটা হাতে নিয়ে মেলে ধরল। কাগজের প্রতিটি অক্ষর যেন এক একটা বিষাক্ত তীরের মতন তার চোখের মনি বিদ্ধ করছে। বিচ্ছেদের লম্বা কাহিনীর শেষে একটা বিশেষ লাইন শুভ্রর বুকে ঠিক মাঝখানে ধারালো ছুরির মতো বিঁধল, যেখানে লেখা আছে, আমি তাসলিন হৃদি এই সম্পর্ক থেকে স্বেচ্ছায় বের হয়ে আসছি। আমি আমার স্বামী সাইফান শুভ্র চৌধুরীকে ডিভোর্স দিলাম। কাগজের নিচে হৃদের সেই চিরচেনা সইটা আজ যেন বিদ্রুপ করে জল করছে। শুভ্রর পায়ের তলা থেকে পৃথিবীটা সরে গেল। সে মুহূর্তেই ধপ করে মেঝের উপরে বসে পড়ল। তার মাথাটা কাজ করছে না। অস্ফুট স্বরে সে বিড়বিড় করে বলতে লাগলো, না না, মিথ্যে, সব মিথ্যে। হৃদি আমাকে ভালোবাসে, ও আমাকে ডিভোর্স দিতে পারে না। এই এই সইটা ওর হতে পারে না। এই কাগজ মিথ্যা। পরক্ষণেই শুভ্র ভেতরের ভয়াবহ অগ্নিকাণ্ডের মতন জ্বলে উঠল। উন্মাদের মতো হাতের ডিভোর্স পেপারটা খামচে ধরে কুচি কুচি করে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। তার শরীর কাঁপছে প্রচণ্ড ক্রোধ আর অপমানে। দেয়ালে টানানো ছবিগুলো সে এক ঝটকায় টেনে খুলে মেঝেতে আছাড় মারল। কাঁচ ভাঙার সেই ঝনঝন শব্দকে ছাপিয়ে শুভ্রর গলার গর্জনগুলো পুরো বাড়ি থরথর করে কাঁপিয়ে তুলল। সে পৈশাচিক স্বরে চিৎকার করে বলতে লাগলো, এই পৃথিবীতে হৃদি যদি আমার না হয় তবে অন্য কোনো পুরুষের হওয়ার সাধ্য ওর নেই। যদি সত্যি অন্য কারো হয়ে যায় তবে আমি নিজের হাতে ওর জান কবজ করব, তারপর ওর লাশের ওপর শুয়ে নিজেকেও শেষ করে দেব। শুভ্র এক খায়াল বাঘের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে করতে আরও উগ্র হয়ে উঠল। তার কণ্ঠস্বরে তখন এক মহা ধ্বংসের সুর। যাকে এত বছর ধরে নিজের আত্মার চেয়েও বেশি ভালোবেসেছি, যাকে প্রতিটা নিঃশ্বাসের ঘ্রাণে অনুভব করেছি, তাকে আমি এই পৃথিবীর অন্য কোনো পুরুষের ছায়া তো দূরের কথা, কোনো পার্থিব আলো স্পর্শ করতে দেব না। আমার ভালোবাসা যদি পূর্ণতা না পায় তবে সেই ভালোবাসার সমাপ্তি হবে এক মহাপ্রলয়ে। যেখানে আমার অধিকার নেই সেখানে এই পৃথিবীর কারো অধিকার আমি জন্মাতে দেব না, কখনো না। সোহান চৌধুরী বিদ্রুপাত্মক এক হাসি হাসলেন। তার ছেলের এই উন্মাদনা তাকে যেন আনন্দ দিচ্ছে। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, হৃদিকে খুন করবি তুই? ঠিক আছে কর, দেখি তোর কত বড় কলিজা। শুভ্র এক মুহূর্তও থামল না। তার চোয়াল শক্ত হয়ে ফুলে উঠেছে, চোখ দিয়ে যেন হালকা আগুনের হলকা বের হচ্ছে। সে তার বাবার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাড় কাঁপানো শীতল কণ্ঠে বলল, অন্য কারো হয়ে গেলে ওর মৃত্যু নিশ্চিত। পৃথিবীর কোন পাতালপুরীতে ও লুকিয়ে আছে সেখান থেকে আমি ওকে টেনে বের করব।
এবং নিজের হাতে খুন করব। আপনি শুধু রেডি রাখুন 2টা কবর, একটা আপনার ছেলের আর অন্যটা আপনার বৌমার। কথাটা শেষ করেই শুভ্র এক মুহূর্তও দাঁড়িয়ে না থেকে ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাহেরা চৌধুরী বুক ফাটা আর্তনাদ করে পেছন থেকে ডাকতে নিলেন, শুভ্র, ওরে খোকা, যাস না। কিন্তু সোহান চৌধুরী শক্ত হাতে তাকে থামিয়ে দিলেন। তিনি বিরক্ত মুখে বললেন, আহ, বিরক্ত করো না তো ওকে, যেতে দাও, থাকতে দাও ওকে ওর মতো। ওই রিদিকে ও কোথা থেকে খুঁজে বের করে। বাড়ি থেকে বেরিয়েই শুভ্র তার সেই পুরনো মাফিয়া রূপ ধারণ করল। তার নির্দেশে আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি কোণ নড়ে উঠল। তার অধীনে থাকা সব গ্যাং মেম্বারদের সে এক কঠোর আলটিমেটাম দিল যে রিদিকে চাই, যেভাবেই হোক। এই শহরের প্রতিটি অলি গলি, প্রতিটি অভিজাত ফ্ল্যাট আর সাধারণ বসতি যেন তন্ন তন্ন করে খোঁজা হয়। বিশেষ করে যেখানেই নতুন কোনো স্বামী স্ত্রী বসবাস শুরু করেছে সেই জায়গাগুলো যেন নরক বানিয়ে খোঁজা হয়। শুভ্র নিজেও অস্থির হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তার হাতের কবজি ফুলে উঠেছে স্টিয়ারিং হুইলটা জোরে চেপে ধরার কারণে। রাস্তার ট্রাফিক বা সিগন্যাল কিছুই তার চোখে পড়ছে না। সে পাগলের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, রিদি শুধু আমার। শি বিলংস টু মি অ্যান্ড অনলি মি। ও যদি অন্য কারো হয়ে থাকে তবে ওকে আমি খুন করে ফেলবো এবং তারপর নিজেও মরে যাব। আমার অধিকার কেড়ে নেওয়ার সাহস এই পৃথিবীতে আমি কারো হাতে দেব না। গুনে গুনে 3টা দিন পার হয়ে গেল। শুভ্র এই শহরের প্রতিটা ধূলিকণা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু রিদির কোনো অস্তিত্বই পাচ্ছে না। তার মনে হচ্ছে রিদি যেন এই শহর থেকে বিলীন হয়ে গেছে। শুভ্র এখন আর সেই দাপুটে মাফিয়া নেই। সে এখন পাবনার পাগলাগারদের কোনো উন্মাদের মতন হয়ে গেছে। খাওয়া দাওয়া নেই, নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই। তার ধ্যান জ্ঞান শুধু হৃদিকে খুঁজে বের করা। রাত হলে ক্লান্তিতে রাস্তার ধারের কোনো গাছের কোণায় শরীরটা এলিয়ে দিচ্ছে, আবার চোখ মেলতেই সেই পাগলামি তাকে তাড়া করে ফিরছে। কিন্তু তার এই বিধ্বস্ত শরীর আর কত সইবে? হাঁটতে তো তাকে হবেই। যেখানে সে অসম্ভবকেও সম্ভব করে ফেলে, সেখানে 3 দিন ধরে নিজের সমস্ত ক্ষমতা লাগিয়েও সে হৃদির নাগাল পাচ্ছে না। শুভ্রর ভেতরের মানুষটা ধীরে ধীরে বুঝতে পারছে, রিদিকে যদি কেউ বের করে দিতে পারে তবে তা একমাত্র তার পরিবার। 3 দিন ধরে অনাহারী দুর্বল শরীর নিয়ে রাতের অন্ধকারে ঈশানকে সাথে করে শুভ্র শহরের সবচাইতে বড় ক্লাবে এসে হাজির হলো। তার উদ্দেশ্য একটাই, বুকের ভেতরের এই হাহাকার আর কষ্টগুলোকে একটু শান্তির জন্য বিসর্জন দেওয়া। ক্লাবে তখন উন্মাতাল পরিবেশ, লাল নীল বাতির ঝিলিক, স্টেজে গান চলছে, ছেলেমেয়েরা ডান্স ফ্লোরে নাচছে, চারিদিকে ড্রিঙ্কসের গ্লাসের টুংটাং শব্দ। হঠাৎ ক্লাবের এই জাঁকজমকের মাঝে শুভ্রর মতো এক জীবন্ত লাশকে দেখে ঈশান আটকে উঠল। সে অস্থির হয়ে বলল, বস, আপনি এখানে কেন? এই অবস্থায় আপনার রেস্ট দরকার। শুভ্র কোনো উত্তর দিল না। তার সেই শূন্য আর ডার্ক দৃষ্টি ক্লাবের ভিড়ের মাঝে ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে সে এক যুবকের সামনে এসে দাঁড়ালো, যে একা বসে খুব আয়েশ করে ড্রিঙ্ক করছে। ছেলেটা এমনভাবে চুমুক দিচ্ছে যেন সে পৃথিবীর সব চাইতে সুস্বাদু খাবার খাচ্ছে। শুভ্র তার সেই হাড় চিরচিরে হাতটা দিয়ে ছেলেটার পিঠে সজোরে একটা চাপড় দিল। তারপরে খসখসে গলায় জিজ্ঞাসা করলো, এই কি আছে এতে যে এত আয়েশ করে খেতে হয়? ছেলেটা ঝাপসা চোখে শুভ্রর দিকে তাকিয়ে একটা মাতাল হাসি দিল। তারপরে আধো আধো গলায় বলল, আরে ইয়ার, এতে যা আছে তা পৃথিবীর কোনো দামি খাবারই নেই। এক চুমুক দিলেই বুঝবি দুনিয়াটা কত সুন্দর। শুভ্র ড্রিঙ্কের বোতলটা হাতে তুলে নিল। বোতলের গায়ের ঠান্ডা জলকণা তার তপ্ত হাতের তালু স্পর্শ করল। সে বোতলটার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় প্রশ্ন করল, তার মানে এটা খেলে কি হয়? কলিজার ভেতরে আগুন কি নেভে? যুবকটা গ্লাস নাড়াতে নাড়াতে বলল, ওইটা খেলে সব কষ্ট ভুলে থাকা যায়, দুনিয়ার সব চিন্তা হাওয়া হয়ে যায় ভাই। কথাটা শেষ হতে না হতেই শুভ্র দাঁত দিয়ে বোতলের ছিপিটা খুলে ফেলল। তারপরে এক মুহূর্তও দেরি না করে ঠক ঠক করে গলায় ঢালতে শুরু করলো। ঈশান পাশে দাঁড়িয়ে আঁতকে উঠল। সে পাগলের মতো শুভ্রকে থামাতে গিয়ে চিৎকার করে বলল, বস, স্টপ বস, প্লিজ থামুন, আপনার এই শরীরে সইবে না। কিন্তু শুভ্র থামছে না। পুরো এক বোতল শেষ করে সে শূন্য বোতলটা পাশে ছুঁড়ে মারল।
তার এমনিতেই লাল হয়ে থাকা চোখ দুটো এখন টকটকে আগুনের গোলার মতন দেখাচ্ছে। সে টলমল পায়ে ওয়েটারের কাছে গিয়ে তার গলার চেপে ধরল, দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, আমাকে এর থেকেও বড় কিছু দেন, যা খেলে সামান্য হলেও এই বুকে শান্তি পাবো। এইটুকু নেশায় আমার কিচ্ছু হবে না। ওয়েটার শুভ্রর সেই বিধ্বংসী আর ডার্ক রূপ দেখে ভয়ে কুঁকড়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে শুভ্রর সামনে একদম কড়া আর ডার্ক ড্রিঙ্কস এনে দিল। শুভ্র পাগলের মতো আবার খেতে শুরু করলো। ঈশান কিছুতেই তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে অসহায়ভাবে শুভ্রর হাত টেনে ধরে বলল, বস প্লিজ, আপনি এমনিতেই 3 দিন ধরে না খেয়ে দুর্বল হয়ে আছেন, তার উপরে এসব বিষাক্ত নেশা জিনিস, প্লিজ থামুন। শুভ্র শেষ ঠোকটা গলায় ঢেলে দিয়ে ধীর গতিতে ঈশানের দিকে তাকালো। তার চোখের সেই চাহনি দেখে ঈশানের রক্ত হিম হয়ে গেল। শুভ্র একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিষাদ মাখা গলায় বলল, প্রিয় মানুষের চেয়ে বড় কোনো নেশা আছে নাকি ঈশান? হৃদি নামের নেশাটা যে আমার রক্তে মিশে আছে, তার কাছে এই বিষ তো সামান্য জল মাত্র। ঈশান পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে জানে শুভ্র ভেতরটা এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখানে প্রতিটা মুহূর্তে হৃদির স্মৃতিরা লাভা হয়ে ঝরছে। শুভ্র যে ভালো নেই সে কথা ঈশানের চেয়ে ভালো কেউ জানে না, কিন্তু তার করারই বা কী আছে? যে মানুষ নিজেই নিজের ধ্বংস কামনা করে, তাকে বাঁচানোর সাধ্য কার? শুভ্র তখন নেশার ঘোরে আর শারীরিক দুর্বলতায় টলছে। তার প্রতিটি পদক্ষেপ যেন ভারসাম্যহীনতার এক চরম বহিঃপ্রকাশ। সে টলতে টলতে ভিড় ঠেলে সরাসরি স্টেজের উপরে উঠে গেল। সেখানে একটা ছেলে তখন চোখ বন্ধ করে মনের সুখে গিটার বাজাচ্ছিল আর গান গাইছিল। ক্লাবের রঙিন আলোগুলো ছেলেটার উপরে পড়ছিল। শুভ্র স্টেজে উঠেই কোনো কথাবার্তা নেই, হিংস্র এক বাঘের মতো ছেলেটার হাত থেকে গিটারটা সজোরে এক টান দিয়ে ছিনিয়ে নিল। ছেলেটা অপ্রস্তুত হয়ে ভ্যাবা চাকা খেয়ে গেল। গানের সুর মাঝপথেই থেমে গেল। ক্লাবের মিউজিক আর মানুষের গুঞ্জন মুহূর্তেই স্তব্ধ হয়ে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এই বিধ্বস্ত উস্কো খুস্কো আর ডার্ক চেহারার মানুষটার দিকে। শুভ্রের চোখ দুটো আজ অস্বাভাবিক রক্তবর্ণ, যেন কোনো এক আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা সেই মণি দুটোর ভেতরে টলমল করছে। দীর্ঘ নির্ঘুম রাত আর মনের ভেতরে পুষে রাখা অসহ্য দহনে তার চোখের পাতাগুলো ফুলে একাকার হয়ে আছে। গায়ের কালো শার্টের সামনের 2টা বোতাম খোলা, বুকের কাছে ঘাম আর ধুলোর আস্তরণ। তার উস্কো খুস্কো চুলগুলো অবিন্যস্তভাবে কপালে আর কানে লিপটে আছে, যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে সে এখন আর স্বাভাবিক জগতের কোনো বাসিন্দা নয়। এক ভয়ঙ্কর এবং অতিরিক্ত ডার্কনেস তাকে গ্রাস করে নিয়েছে। তার চেহারার করুণ আর শূন্য ভাবটা দেখে মনে হচ্ছে কোনো এক অবুঝ শিশু তার সবচাইতে প্রিয় খেলনাটা চিরতরে হারিয়ে ফেলেছে এবং সেই হারানোর বিষাক্ত যন্ত্রণায় সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তার ঠোঁট দুটো ফ্যাকাশে, চোয়ালের হাড় শক্ত হয়ে আছে এক অব্যক্ত জেদে। ঠিক তখনই ক্লাবের মিউজিক দানবীয় শব্দে বেজে উঠল। শুভ্র টলমল পায়ে শরীরের সবটুকু ভারসাম্যহীনতা নিয়ে হেলতে দুলতে স্টেজের মাঝখানে রাখা মাইক্রোফোন স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো। হাতে তার কালো গিটার, আজ যা তার যন্ত্রণার একমাত্র সাক্ষী। তাকে মঞ্চে এই অবস্থায় দেখে ক্লাবের মেয়েরা উন্মাদনায় চিৎকার করে উঠল, কিন্তু সেই কোলাহল শুভ্রর কানে পৌঁছালো না। সে ধীর স্থিরভাবে গিটারটা কাঁধে ঝুলিয়ে ঠিক করে বলল। তার দৃষ্টি ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। এক মুহূর্তের জন্য যেন তার নিঃশ্বাস থমকে গেল। ঠোঁট দুটো অবাধ্য হয়ে কাঁপতে লাগলো। গিটারের তারে একটা সজোরে আর কর্কশ ঝংকার তুলে সে সুর বাঁধল। সেই সুর যেন এক বিলাপ। তারপরে মাইক্রোফোনের একদম কাছে মুখ নিয়ে গিটার বাজাতে বাজাতে তার কলিজা ছিঁড়ে আসা এক বুক হাহাকার নিয়ে সে গেয়ে উঠল। শুভ্রর আঙুলগুলো গিটারের তারের উপর উন্মাদের মতো আছড়ে পড়ছে। তার প্রতিটা আঙুলের ছোঁয়ায় গিটারের তারগুলো যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠছে, আর সেই কম্পনে তার হৃদয়ের গভীর ক্ষতগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার সেই ভাঙা খসখসে অথচ দরাজ কণ্ঠস্বর যখন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ল, তখন চারিদিকে সব হই হুল্লোড় আর নাচানাচি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। গানের প্রতিটি সুরে ঝরে পড়ছিল এক ফোঁটা নীল বিষাদ,
কিন্তু কোনো যন্ত্র বাজাচ্ছে না, বরং গিটারের তার দিয়ে নিজের কলিজার ক্ষতগুলো খুঁচিয়ে খুঁচিয়ে সুর বের করছে। তার চোখ ফেটে তখন তপ্ত জল নামার উপক্রম, কিন্তু সে পাথরের মতন ঠায় দাঁড়িয়ে গিটার বাজিয়ে শূন্যতায় সেই হাহাকার বিলিয়ে দিচ্ছে। শুভ্রকে স্টেজে দেখে পুরো ক্লাবের পরিবেশ যেন এক নিমেষেই বিদ্যুৎ বেগে বদলে গেল। যারা একটু আগে নাচে মত্ত ছিল তারা সবাই স্থির হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। ভিড়ের মধ্য থেকে ফিসফাস আর অস্ফুট চিৎকার ভেসে আসতে লাগলো। একদল মেয়ে তখন বিস্ময়ে চোখ বড় বড় করে একে অপরের গায়ে চিমটি কাটছে। একজন তো রীতিমতো চিৎকার করে উঠল, আরে এটা তো সাইফান শুভ্র চৌধুরী, যে কিছুদিন আগেই কুয়েত স্টেজে গান গেয়ে কাঁপিয়ে দিয়েছিল। ওর এই ভিডিওটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আরেকটা মেয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না যে সামনে থেকে শুভ্রকে দেখছি। উফ, কুয়েতে কি গানটাই না গেয়েছিল। ওর স্টাইল আর গান গাওয়ার ভঙ্গি দেখে আমি তো পুরোই ফিদা হয়ে গিয়েছি রে। তার পাশের জন শুভ্রের সেই ডার্ক আর বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে বুঁদ হয়ে বলল, উফ, কি হ্যান্ডসাম। আর দেখ কেমন নেশালো পাগল পাগল লাগছে ওকে। উফ বান্ধবী, প্লিজ একটু কথা বলিয়ে দিবি? মেয়েরা যখন শুভ্রকে নিয়ে এমন উন্মাদনায় আর আলোচনায় ব্যস্ত, শুভ্র তখন এই পৃথিবীর কোনো শব্দই শুনতে পাচ্ছে না। সে তার মতো কষ্ট বিসর্জন দিয়ে হাহাকারে গান গেয়ে যাচ্ছে। তার এই গান ক্লাবের অনেকে মন দিয়ে শুনছে। গানটা শেষ হওয়া মাত্রই পুরো ক্লাবে যেন এক প্রবল বিস্ফোরণ ঘটল। মেয়েরা উন্মাদের মতো চিৎকার করে উঠল, হাততালিতে ফেটে পড়ল চারপাশ। কিন্তু শুভ্র, সে তো তখন এই জগতের কোনো মাঝে নেই, কোনো কিছুর মাঝেই নেই। সে শরীরের ভেতরের তপ্ত ড্রিঙ্কসের নেশা আর হৃদয়ের ভেতরে হৃদের বিরহের বিষ, এই দুই মিলে তাকে এক চরম ঘোরে নিয়ে গেছে। শুভ্র টলমল পায়ে মাইক্রোফোন স্ট্যান্ডটা খামচে ধরল। মাইক্রোফোনের একদম কাছে মুখ নিয়ে সমস্ত শরীর দিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, আই লাভ ইউ রিদি, আই লাভ ইউ সো মাচ। শুভ্রের সেই গগনবিদারী চিৎকারে পুরো ক্লাব যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে মেয়েরা এতক্ষণ তাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর ছিল, তারা একদম হা হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের বুঝতে বাকি রইল না যে এই নেশালো ডার্ক চেহারার মানুষটার হৃদয়ে অন্য কারো রাজত্ব। মুহূর্তেই অনেক মেয়ের মন ভেঙে চোরমার হয়ে গেল, কিন্তু চিত্রা মরল না। তারা ভাবল প্রেমিকা থাকুক আর না থাকুক, এমন একটা হট ছেলের সাথে অন্তত একটা ছবির বা কয়েকটা কথা তো বলতেই হবে। শুভ্র তখন হিতাহিত জ্ঞানশূন্য। সে মাতাল অবস্থায় টলতে টলতে ডিজের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে উঠল। শুভ্রের হুকুম পাওয়া মাত্রই ক্লাবে তারও স্বরে হাই বিটের ভিজে মিউজিক বেজে উঠল। লেপাগলো ডান্স গানের সাথে সেই উন্মাতাল তাল শুরু হতেই শুভ্রের ভেতরে সেই দমে থাকা ড্রাগনেস যেন এক অদ্ভুত বন্যতায় রূপ নিল। সে গিটারটা একপাশে ছুঁড়ে মারল, শার্টের বাকি বোতামগুলো ছিঁড়ে ফেলার মতন করে খুলে শার্টটা ছুঁড়ে ফেলল। তারপরে সেটা কোমরে পেঁচিয়ে শক্ত করে একটা গিট্টু দিল। হাতে মাইক্রোফোনটা নিয়ে শুভ্র পুরো স্টেজ জুড়ে নাচতে শুরু করলো। আর সেই নাচে কোনো তাল নেই, নিয়ম নেই, আছে শুধু এক অস্থির মুক্তি। সেই গানের সাথে তাল মিলিয়ে যেমন খুশি তেমন নাচতে নাচতে চিৎকার করে গিয়ে উঠল। স্টেজটা যেন শুভ্রর পায়ের তলায় কাঁপছে। শুভ্র সেই বন্য আর পাগলামি ভরা নাচ দেখে পুরো ক্লাবে মুহূর্তেই ঝটকা লেগে গেল। এতক্ষণ যারা বিষাদে ডুবেছিল তারাও শুভ্রর এনার্জি লেভেল দেখে ড্যান্স ফ্লোরে ঝাঁপিয়ে পড়ল। অনেক নেশাকর ছেলে তো উত্তেজনায় স্টেজে উঠে শুভ্রর সাথে তাল মিলিয়ে উদ্দাম নাচ শুরু করে দিল। শুভ্র শরীরের প্রতিটা ভাঁজে তখন ঘাম চিকচিক করছে, চুলগুলো কপালের উপরে লেপ্টে আছে, আর সেই রক্তবর্ণ চোখে এক পৈশাচিক আনন্দ। শুভ্রর সেই দুর্ধর্ষ ডান্স দেখে নিচ থেকে মেয়েরা চিৎকার করে উঠল, এ বাবা, এ তো ড্যান্সও পারে। উফ, দেখ বান্ধবী, ও কি মুভস দিচ্ছে, পুরোই আগুন লাগিয়ে দিচ্ছে স্টেজে। নাচ শেষ হতেই শুভ্র শরীরের অবশিষ্ট শক্তিটুকু যেন নিমেষেই কর্পূরের মতন উবে গেল। সে ডার্কনেসের এক গভীর নেশায় আচ্ছন্ন হয়ে স্টেজের উপর ঢলে পড়ল। ঈশান আর এক মুহূর্তও দেরি না করে ভিড় ঠেলে দৌড়ে স্টেজে উঠে শুভ্রকে জড়িয়ে ধরল। তার চোখে মুখে তখন
তীব্র দুশ্চিন্তা। সে শুভ্রকে শক্ত করে ধরে কাপা গলায় বলল, বস, আপনি ঠিক আছেন তো? কি করছেন এসব? কেন নিজের সাথে এই পাগলামি করছেন? শুভ্র তখন জ্বরে পোড়া রোগীর মতো কাঁপছে। তার চোখ দুটো আধ বোঝা। ঈশানের শার্টের কলারটা খামচে ধরে একদম ছোট শিশুর মতো করুণ স্বরে বলল,